This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে হচ্ছেটা কি? ডক্টর ইউনূস বলছেন ২০২৫ এর শেষ অথবা ২০২৬ এর শুরুতে নির্বাচন। আবার বলছেন দিল্লি থেকে ভিসা অফিস সরিয়ে ঢাকায় করা হোক। আবার বাংলাদেশে আফগানিস্তানি যে তালিবানি কালচার, সেই কালচার অ্যাডপ্ট বারে। এর আগে আমরা শুনেছিলাম পর্দা প্রথার কথা। আর এবার বলা হচ্ছে বাংলাদেশে কোরআন আইন বলবৎ হবে। বাংলাদেশের সমস্ত কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে আরপ্লাস নিউজের ডিজিটাল পেজ থেকে আমি সুচারু মিত্র। এর আগেও আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আবারও এলাম বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে। আর আজকে একাধিক বিষয়ে আমরা আলোকপাত করব আপনাদের সঙ্গে। কিন্তু অবশ্যই বলব আগে যেমন আপনারা আমাদের সঙ্গে ছিলেন, কমেন্ট, সাবস্ক্রাইব এবং লাইক এটা অবশ্যই চাই এবং মতামত আপনাদের। কারণ আপনারাই আমাদের সবকিছু। আজকে যে বিষয়টা ১ম এই আলোকপাত করব, ১ম এই যে প্রশ্নে যাব আমার সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা আপনাকে স্বাগত জানাই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। আ ৫ই আগস্ট থেকে বাংলাদেশ নিয়ে লাগাতার আমরা আপনাদের কাছে নানা বিষয় তুলে ধরছি। এবার সুজিত দার কাছে সরাসরি প্রশ্ন, ডক্টর ইউনূসের হলোটা কি? এই মনে হচ্ছিল ২-৩ মাসের মধ্যে নির্বাচন হবে। তারপর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি। বলছেন ২০২৫ এর শেষ না হলে ২০২৬ এর শুরুতে বাংলাদেশের সাধারণ নির্বাচন। ফলে এই সময়ের মধ্যে তিনি কি করতে চাইছেন? ১০০ দিনে যে বিরাট সংস্কার করেছেন তা তো নয়। এই সময়ের মধ্যে তিনি সংস্কার বলতে যেটা হচ্ছে আ তিনি কিছুটা ময়দান ছেড়ে দিচ্ছেন। যে সমস্ত ইসলামিক শক্তি আছে তাদের কাছে ময়দানটা ছেড়ে দিতে চাইছেন এবং একটা বার্তা দিতে চাইছেন নির্বাচন অনেক দেরি আছে, তোমরা যা করার এর মধ্যে পড়ো না। অর্থাৎ কারোর উপর জুলুম করা, তারপর হচ্ছে বিভিন্ন স্থানীয় স্তরে হচ্ছে কোরআনের নির্দেশিকা মেনে শাসন ব্যবস্থা যাতে কায়েম করা হয়। ন্যূনতম যে গণতান্ত্রিক রীতিনীতি যেগুলো এগুলো রয়েছে সেগুলোর উপর যাতে মানুষের একটা ভীতি জন্মে সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা তো আর গোপন কিছু নয়। তার একটা পাকিস্তান প্রীতি আছে এবং হচ্ছে আমেরিকার যে লবি বা যে শক্তির সাথে তার বোঝাপড়া, সেই লবি বা শক্তির সাথে পাকিস্তানের যারা শাসক বর্গ রয়েছে তাদের একটা মসৃণ একটা বোঝাপড়া রয়েছে এবং তাদেরই একজন লোক হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে রয়েছে। এমন নয় যে তিনি ব্যক্তিগতভাবে যে খুবই একজন পিছিয়ে পড়া মানসিকতার মানুষ, সেটা কেউ বলবে না। কিন্তু কেউ অগ্রসর ব্যক্তিও যদি হয় কেউ, তার যদি এক ধরনের ইনক্লিনেশনস থাকে, তার একটা যদি ঝোঁক থাকে যে বিভিন্ন যে সমস্ত মতাদর্শ, যে মতাদর্শগুলো ইতিমধ্যেই গোটা পৃথিবীতে নানা প্রশ্ন উঠেছে। আসলে আজকের পৃথিবী যে গণতান্ত্রিক মূল্যবোধের উপর দাঁড়িয়ে চলে, সেই মূল্যবোধের প্রতি আস্থা রাখাটা একটা বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ডক্টর ইউনূসের মতো লোকজন যদি থাকে, সেই বিষয়কে সামনের দিকে প্রসারিত করা অনেকটাই কঠিন হয়ে যায়। তিনি ১ম এ বলেছিলেন নির্বাচন হবে, তবে তার আগে সংস্কার হবে। সময়সীমা বলেননি। সময়সীমা ১ম বলেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর যিনি প্রধান ওয়াকারুজ্জামান, তিনি বলেছিলেন ১ বছর থেকে ১.৫ বছর আ মতো লাগতে পারে হচ্ছে ভোট হতে। যদি আমরা ৫ই অগাস্টকে ধরি তাহলে অগাস্ট থেকে মোটামুটি ১ বছর হলে পরের অগাস্ট এবং যদি আরো ৬ মাস হয় তার মানে হচ্ছে ২০২৬ এর ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচন। আপনার সঙ্গে এই কথার সঙ্গে একটা পয়েন্ট শুধু ইনপুট করব। কয়েকদিন আগে আমাদের একটি শোতে প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব বলেছিলেন, ১৮ মাস আগে বাংলাদেশে নির্বাচন নয়। সেদিকেই কি যাচ্ছে সুজিত দা? অনেকটা তাই। তার কারণ হচ্ছে ১৮ মাসে যখন ওয়াকারুজ্জামান বলছেন, তারপর হচ্ছে তারা আ ডক্টর ইউনূস সংস্কারের কথা বলে নির্বাচনটা দেরিতে করার যৌক্তিকতাকে প্রমাণ করার চেষ্টা করছেন। সেরকম একটা সময় দাঁড়িয়ে নির্বাচন আগে করতে হবে, সংস্কার পরে, নির্বাচন আগে। এই দাবি কে তুলেছিল? ১ম বিএনপি তুলেছিল। বিএনপির সাথে জামাত মোটামুটি 50-50, মানে কখনো বিএনপির হলে ভালো, তাহলে খুবই সুবিধা হয়। না হলে ইসলামিক
পথে যাতে দেশটাকে নিয়ে যাওয়া যায়, বাংলাদেশকে সেই প্রচেষ্টাটা করা ভালো। অর্থাৎ এখান থেকে ডবল ফায়দা তোলার চেষ্টা করবে হচ্ছে জামাত ইসলামী। সেই কারণে নির্বাচনের পক্ষে প্রায় একা পড়ে গেছে হচ্ছে বিএনপি এবং অন্যান্য যেসব রাজনৈতিক দল তারাও খুব সুস্পষ্টভাবে কিছু বলছে না যে নির্বাচন তাড়াতাড়ি করতে হবে। এমতো অবস্থাতে একটা মৌকা পেয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে এখন যা পরিস্থিতি, মানুষের দৈনন্দিন জীবনের যা সমস্যা, সেই সমস্যাকে যদি নিরসন করতে বা হাল করতে হয়, তাহলে নির্বাচনের দিকে মানুষের যত না বেশি আগ্রহ থাকবে, তারা দৈনন্দিন সমস্যায় জর্জরিত করে রাখলে সেই জর্জরিত অবস্থা থেকে বেরোতে চাইবেন। ইত্যবসর একটা সময় নিয়ে নেওয়া যাবে। এইভাবে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াটাকে অনেকটা কিন্তু পেছনের দিকে নিয়ে গেলেন ডক্টর ইউনূস। বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান এবং এইভাবে করতে গিয়ে তিনি তার যে নাম, তার যে পরিস্থিতি তিনি বাংলাদেশে তৈরি করছেন, সেটা ভবিষ্যতে তাকে কিন্তু আ এর ফল ভুগতে হতে। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন নিয়ে যাব। হঠাৎ করে তিনি বললেন, ভিসা অফিস বা ভিসা দপ্তর সরিয়ে ঢাকায় নিয়ে যাও। মানে এত ভারত বিদ্বেষী কেন? ডক্টর ইউনূস কি তাহলে ওখানকার এক্স সার্ভিসম্যানরা যে কাজ করছেন বা বিএনপির মতো রাজনৈতিক শক্তি যে কাজ করছে, বারে, বারে ভারত বিদ্বেষী স্লোগান, আগরতলা বর্ডারের কাছে গিয়ে সেখানে বারে, বারে স্লোগান, ভারত বিদ্বেষী মন্তব্য। মানে ভারতকে ছাড়া বাংলাদেশ ভীষণ স্বাবলম্বী। ভালো কথা। কোন একটা দেশ স্বাবলম্বী হলে আমরা খুশিই হব। সেটা যদি ৭১ এর সময় তারা এই কাজটা করতে পারতেন, নিজেরা স্বাবলম্বী হয়ে বলীয়ান হতে পারতেন আ আন্দোলনে, তাহলে খুব ভালো হতো। যাক সেসব কথা। কিন্তু এই মন্তব্য হঠাৎ তিনি করলেন কেন? ভিসা এমনিতে একটা ভিসা জট রয়েইছে। ভারতের সঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে এতটাই ভিসা জট প্রকট যে কেউ নতুন ভিসা পাচ্ছেন না। যারা পশ্চিমবঙ্গে চিকিৎসার কারণে বাংলাদেশ থেকে আসছেন বা অন্যান্য কারণে আসছেন, ওই সবই মেডিকেল কারণ দেখিয়ে আসছেন। হঠাৎ এই মন্তব্য করলেন কেন? এবং তিনি ইউরোপীয় ইউনিয়নের কাছে দাবি করেছেন যে ভিসা অফিসটা ঢাকায় করে দেওয়া হোক। ইউরোপিয়ান ইউনিয়নের কাছে এটা বলে তিনি তাদের কাছে অনেক আস্থাভাজন হতে চাইছে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন আদৌ এটা শুনবে না, এখনই বলে দিতে পারি। তার কারণ হচ্ছে ভারতবর্ষের যে পরিকাঠামো বা ভারতবর্ষের যে গণতন্ত্র, ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটা দেশ তো বটেই এবং আমেরিকা পর্যন্ত ভারতের গণতন্ত্রকে নিয়ে যথেষ্ট তারা প্রশংসা করে এবং চর্চা হয়। সুতরাং ইউরোপিয়ান ইউনিয়নের যে ভিসা অফিস সেটা দিল্লিতে অবস্থিত এবং সেখান থেকে নিয়ে অনেকে বাংলাদেশে আসেন। চাইলেই তো আর হয় না। আ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও হয়তো জানেন যে এটা চাইলে পাওয়া যাবে না। কিন্তু একটা বাংলাদেশকে এরকম শতধা বিভক্ত বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে রাখার প্রশ্নে এই ধরনের কিছু, কিছু তিনি দাবি তুলছেন। যে দাবির মাধ্যমে একটা ভারত বিদ্বেষ প্রকাশ পাচ্ছে এবং ভারত বিদ্বেষ প্রকাশ পেলে তাদের বাংলাদেশের মানুষের কাছে স্বাভাবিক একটা জনপ্রিয়তা থাকে। তার কারণ তিনি তো নির্বাচনে জিতে আসেননি। তিনি কোনো নির্বাচনে কোনোদিন সেভাবে দাঁড়াননি। ফলে তিনি না চাইতেই আ আ বসে গেছেন। কেননা তাতে অনেকগুলো সুবিধা আছে। ফেল করলে কেউ কিছু বলা যাবে না, পাস করলে আমি করেছি। এরকম একটা পরিস্থিতিতে তিনি এই যে দাবিটা করেছেন, এই দাবির কোনো যৌক্তিকতা। তার কারণ ইউরোপিয়ান ইউনিয়ন বা পৃথিবীর বিভিন্ন দেশ তারা আ দিল্লিতে তাদের ভিসা অফিস রয়েছে। দিল্লি থেকে তারা সেরকম ভিসা বা পাসপোর্ট তারা অন্য দেশে বাংলাদেশের ক্ষেত্রে ঢোকার জন্য তারা ব্যবস্থা মানে একটি ছোট দেশ। নিঃসন্দেহে পৃথিবীতে অনেক ছোট, ছোট দেশ আছে, মাঝারি টাইপের দেশ আছে। সেসব ছোট মাঝারি দেশগুলো কিসের জন্যে সারা পৃথিবীতে এত আলো ছড়ায়? তারা জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, প্রযুক্তি, সংস্কৃতি এই সমস্ত কারণেই তো তারা বিশ্বে আলো আ বা ছে অ্যা মা দেন। বাংলাদেশ ওরকম একটি ছোট দেশ আয়তনে ভারতের কোনো ধারে কাছে আসে না। উপরন্তু সেই দেশে যে অগ্রগতি, সেই দেশে আওয়ামী লীগের সময় বিশেষ করে লাস্ট ১৫ বছরে তারা চিৎকার করছে যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট পার্টি, পৃথিবীর সবচেয়ে ঘৃণ্যতম স্বৈরশাসক। শেখ হাসিনা কিন্তু গোটা পৃথিবীতে শেখ হাসিনাকে নিয়ে ঘৃণ্যতম স্বৈরশাসক কেউ বলে না। প্রতিবেদন দেখাক বিভিন্ন সংবাদ মাধ্যমে, কেউ বলবে না। তাদের দাবিটাকে উল্লেখ করে অনেকে হয়তো সেটা খবর করে। তার মানে এটাই নয় যে তারা এটা বলছে। এরকম একটা পরিস্থিতিতে ডক্টর ইউনূস তিনি যে পদক্ষেপ বা কার্যকরী যে পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করছেন, সেগুলোতে তিনি লোক হাসাচ্ছেন
এবং পক্ষান্তরে তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার হচ্ছে যে সমস্ত জায়গায় পুলিশ, মিলিটারি সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ যে বাংলাদেশ তৈরি করার যে ইচ্ছেটা তার আদৌ আছে কিনা এই ব্যাপারে বারবার প্রশ্ন আসে এবং অযথা উল্টোপাল্টা তিনি দাবি করছেন। তার মধ্যে ভিসা সংক্রান্ত বিষয়টিও তার মধ্যেই পড়ে। আপনার কাছে শেষ প্রশ্ন। হঠাৎ করে বাংলাদেশে একটা সম্প্রদায়ের মানুষজন, বিশেষ করে তাসলিমা নাসরিন তার পোস্টে লিখলেন এবং ভিডিও দিয়ে প্রামাণ্য দেওয়ার চেষ্টা করলেন। সেখানে তিনি বললেন, কোরাল আইন বলবৎ হবে দেশে। সংখ্যালঘু হিন্দুরা কি কোরআন আইন বলবৎ করবে এবং সেটা তারা দাঁড়িয়ে দেখবে? বাংলাদেশ এই যে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, একটা সংক্ষিপ্ত স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি ১৯৪৭ সালে দেশভাগের পরে একটা দাঙ্গার কারণে বহু লোক চলে আসে। ৭১ সাল অব্দিও ২৮% সেখানে হিন্দু ধর্মাবলম্বীরা ছিল। কিন্তু ৭১ মুক্তিযুদ্ধে একদিকে পাক সেনাবাহিনীর হামলা, অপরদিকে ৭১ মুক্তিযুদ্ধ সম্পন্ন হবার পর ধারাবাহিকভাবে সেখানে বাংলাদেশে উপরে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার। এরপর আসি যে ১৯৯৩ সালে রাম মন্দির এবং বাবরি মসজিদ ইস্যুতে সেখানে অনেক সংখ্যালঘু পরিবারকে নিধন করা হয়েছে, অনেক সংখ্যালঘু পরিবারকে জোর জবরদস্তি ধর্মান্তরিত করা হয়েছে। এই সমস্ত মধ্যে দিয়ে চলতে বাংলাদেশ ৫৩ বছরে যে অর্জনটা করেছে তার মধ্যে হচ্ছে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে একেবারে রক্তশূন্য করে দেওয়া। এই রক্তশূন্য করে দেওয়ার মাধ্যমে আজকে তাদের ৭.৯৩% এসে দাঁড়িয়েছে। অর্থাৎ ৮% ছুঁই। অর্থাৎ ক্রমশ হিন্দু শূন্য করে দিতে পারলে বাংলাদেশে একটা সেখানে তাদের মতো করে একটা শাসন ব্যবস্থা, ইসলামিক শাসন ব্যবস্থা বা খেলাফত তারা প্রতিষ্ঠা করতে পারবে। তার ইঙ্গিত তো বহু সময়ই রয়েছে। তাসলিমা নাসরিন আ অতীতেও অর্থাৎ আজ থেকে ১৫-২০ বছর আগেও বাংলাদেশের যে ছবিগুলো তিনি দেখিয়েছেন, সেই ছবিগুলোকে তখন লোকে অত গুরুত্ব দেয়নি। কিন্তু আজকে বিশ্ববাসী এই যখন তিনি আবার এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন, সেগুলোকে তিনি রিমাইন্ড করে দিতে চাইছেন যে বাংলাদেশ কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে ইসলামিক শক্তি তারা কুরআনের যে বিধি ব্যবস্থা, একটা দেশে সেখানে রাষ্ট্রধর্ম তারা ইসলাম করেছেন এবং সেই ক্ষেত্রে যদি সমস্ত জায়গায় কোরআনকে তারা তার নির্দেশ মালা নিয়ে চলেন, একদিকে তাহলে সেখানে কোরআনে অনেক রকম নীতি নির্দেশ আছে, সেটা কি বাংলাদেশের যারা রয়েছে তারা মানবেন? বা হচ্ছে অনেক মৌলবাদী যারা রয়েছেন তারাও মানবেন? কেননা সেখানকার নির্দেশগুলোর মধ্যে ধর্মীয় অনুশাসন যা রয়েছে, সেই অনুশাসনকে পালন করতে গেলে এক ধরনের সদিচ্ছা দরকার। কিন্তু যারা করবেন সেটা হচ্ছে ওটাকে সামনে রেখে লুটপাট, সংখ্যালঘুরা এমনি সংখ্যায় কম, তাদের যে অবস্থা তাদের কুচুকাটা করা, এই বিষয়টাকেই সামনে আসে এবং এটাকেই তাসলিমা নাসরিন তিনি বারবার সতর্ক করতে চাইছেন। এগুলো ধর্মকে কেন্দ্র করে মানবজাতির উপরে যে পাশবিক নির্যাতন নামিয়ে নিয়ে আসা হচ্ছে, এই পাশবিক নির্যাতনের বিরুদ্ধে গোটা বিশ্বের বিবেকবান মানুষের সোচ্চার হওয়ার কথা। তার কারণ এত সুন্দর একটি সভ্যতার দেশ, এই ভারতবর্ষ হোক বা পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক বা এই ভূখণ্ডটা নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার এই ভূখণ্ডটাকে নিয়ে যদি এই ধরনের ছিনিমিনি খেলা হতে থাকে, তাহলে কিন্তু কোনো দেশের নাগরিক এবং সেই সব দেশের সেনাবাহিনী তারা কিন্তু এটাকে যে চুপচাপ বসে দেখবে এমনটা হওয়ার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ আপনাকে সুজিত দা। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং বাংলাদেশে এই মুহূর্তে ইউনূসের মাথায় ঠিক কি চলছে আর কেনই বা তিনি নির্বাচনটাকে বিলম্ব করছেন, সমস্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণে আপনারা শুনলেন। বাংলাদেশ সংক্রান্ত আরো বেশ কিছু লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন আর প্লাস নিউজের ডিজিটাল পেজে। অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বাংলাদেশ সংক্রান্ত আর কোন খবর আপনারা আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে চাইছেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপাতত সুচারু মিত্র, আমি বিদায় নিচ্ছি এই সোশ্যাল মিডিয়া থেকে।